ভার্চুয়ালি শিক্ষা কার্যক্রম ভালোভাবে চালানোর তাগিদ প্রধানমন্ত্রী। অপেক্ষা স্বস্তিদায়ক পরিস্থিতির, উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নের নির্দেশ। আমাদের ভবিষ্যতে আরো অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি। তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা। দেশে টিকা উৎপাদনের পরিমাণ নির্ভর করবে চীনের উপর। পাওয়া যেতে পারে এই বছরই। সেরামের চুক্তির মতো পরিস্থিতি এড়াতে পদক্ষেপ গ্রহণের পরামর্শ। কোভিডে আজও 172 জনের প্রাণহানি। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাল থেকে শর্ত সাপেক্ষে খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। কাতার থেকে আফগানিস্তান ফিরলেন তালেবানের শীর্ষ নেতারা। বোরকা নয়, আফগানিস্তানে হিজাব বাধ্যতামূলক। কাবুলের রাস্তায় কিছু নারীর বিক্ষোভ। বনানী থানার মাদক মামলায় পরিমণিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। জামিন ও রিমান্ড শুনানি আগামীকাল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ। যমুনা টিভি ও চ্যানেল আইয়ের ক্যামেরা গাড়ি ভাঙচুর। আর এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, তবে শুরুতেই মনে করে দিতে চাই আপনারা সবাই ঘর এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। করোনা পরিস্থিতির স্বস্তিদায়ক পর্যায়ে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব সভার পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভার্চুয়াল কার্যক্রম অব্যাহত রাখতেও বলেছেন তিনি। একই সাথে প্রধানমন্ত্রী উন্নয়ন পরিকল্পনার যথাযথ বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন। প্রায় 4 বছর পর সচিব পর্যায়ের বৈঠক। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সেই সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য। আমাদের ভবিষ্যতে আরো অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি। যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলি মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যাতে যথাযথভাবে হয়। এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়, দারিদ্রের হাত থেকে মুক্তি পায়, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা পায়। তার যেমন বাংলাদেশ যেন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি। পরে বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, করোনার ভ্যাকসিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ মোট 9টি বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে শিক্ষা কার্যক্রম যেন যেভাবে হোক, ভার্চুয়ালি হোক, অনলাইনে হোক চলুক, আর পাশাপাশি একটা কমফোর্টেবল সিনারিওতে আসলেই যেন এটা খুলে দেওয়া হয়। যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রদেরকেও 18 বছরের ঊর্ধ্বে তো যা আছে ছাত্রদেরকেও যেন খুব কুইকলি আপনার ভ্যাকসিনেটেড করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী সচিবদের জানিয়েছেন, করোনার ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য 21 কোটি টিকা পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। অ্যাস্ট্রাজেনিকা, সাইনোফার্ম, মডার্না, ফাইজার, স্পুটনিক, জনসন মিলে আমরা টোটাল 21 কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি এবং অলরেডি আমরা 3 কোটি 10 লক্ষ কিনে নিয়ে এসেছি এবং আমরা এর মধ্যেই 2 কোটি 5 লক্ষ আপনার দিয়ে দেওয়া হয়েছে। এখন 1 কোটি 4 লাখ হাতে আছে, এটাও ফেজ বাই ফেজ দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লেগেছে 3 বার, যা সঠিক রুটে ফেরি না চালানোর জন্য হয়েছে। এই সব ফেরির আমরা কখনোই ওয়েলকাম করি না যে ধাক্কা খাক। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে ভ্যাকসিন নেন তিনি। পরে তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন জানান, বাসায় পর্যবেক্ষণে থাকবেন তিনি। অসুস্থ খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বুধবার বিকেল 4টার দিকে গুলশানে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন খালেদা জিয়া। করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে যান রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে।
মহাখালীর টিবি গেইটে আসার পর থেকে হাসপাতাল পর্যন্ত পুরোটা পথ খালেদা জিয়াকে ঘিরে রাখেন নেতাকর্মীরা। মুহুর্মুহুর স্লোগানে মুখর হয় পরিবেশ। সোয়া 4টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে অপেক্ষমান নার্স তাকে মডার্নার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেন। প্রথম ডোজের মতো গাড়িতে বসেই টিকা নেন বিএনপি চেয়ারপারসন। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান এজেডাম জাহিদ হোসেন জানান, ভ্যাকসিন নেওয়ার পর খালেদা জিয়াকে বাসায় পর্যবেক্ষণে রাখা হবে। উনি সহ আমরা 6 জন, ওনারা আজকে দ্বিতীয় ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন অপেক্ষা করতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তো আর সাথে সাথেই কখনো হয়, কখনো 48 ঘন্টার ভিতর হয়। বাসায় গিয়ে উনি রেস্ট নেবেন, তার পরবর্তীতে ওনার আগে পর্যবেক্ষণে রাখা হবে। শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন বলেও জানান তিনি। ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস যেখানে আছে, মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে বিদেশে যাওয়ার চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে এবং এখনও ওনার সত্যিকার অর্থে ওনার সুচিকিৎসার প্রয়োজন রয়েছে। এর আগে 8 জুলাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করেন সাবেক প্রধানমন্ত্রী। গত 19 জুলাই নেন টিকার প্রথম ডোজ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবছরের মধ্যে দেশে উৎপাদিত সিনোফার্মের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ত্রিপক্ষীয় চুক্তি হলেও বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, চূড়ান্ত হয়নি সর্বসাকুল্যে দামের বিষয়টিও। উৎপাদনের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান ইনসেপ্টা জানিয়েছে, বাল্কের দামের উপর নির্ভর করবে এর চূড়ান্ত মূল্য। চীনের সরবরাহে নির্ভর করবে উৎপাদনের পরিমাণ, তবে প্রতি মাসে প্রায় 3 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম বলে জানায় ইনসেপ্টা। দেশে করোনার আক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বেড়েছে ভ্যাকসিনের আগ্রহ। পরীক্ষামূলক ক্যাম্পেইনে গড়ে প্রতিদিন ভ্যাকসিন নিয়েছেন 30 লাখের বেশি মানুষ। অপেক্ষায় আছেন আরও অনেকেই, কিন্তু সে অনুযায়ী মজুদ নেই। সরবরাহ বাড়াতে চীনের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে সরকার। দেশে সিনোফার্মের ভ্যাকসিন আসবে বাল্ক আকারে, ভায়াল আকারে প্রস্তুত হবে দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টাতে। বাল্ক আসলে তখন আমরা সেই বাল্ক দিয়ে আমরা ভ্যালিডেশন ব্যাচ তৈরি করব, সেটার কাগজপত্র আমরা ড্রাগস অথরিটিতে জমা দিব। ড্রাগস অথরিটি সেটা অ্যাপ্রুভ করলে তখন আমরা কমার্শিয়াল ব্যাচের জন্য বাল্ক নিয়ে আসবো। উইদাউট এনি ব্রেক যদি আমরা কন্টিনিউয়াস কাজ করতে থাকি, তাহলে ইট ইজ পসিবল উইথিন 3 মান্থস। স্বাভাবিক সময়ে দেশে প্রতি মাসে প্রায় 1 কোটি ভ্যাকসিনের চাহিদা রয়েছে। ইনসেপ্টা জানিয়েছে, প্রতি মাসে প্রায় 3 কোটি ডোজ সরবরাহ করতে পারবে তারা। আমাদের বহু ভ্যাকসিন আপনি বাজারে পাবেন এবং আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে। সরকারের সাথে কথাবার্তা বলে সরকার যে কোয়ান্টিটি যাবে আমরা সেই কোয়ান্টিটি দিতে পারবো। এর আগেও অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিন কিনতে ত্রিপক্ষীয় চুক্তি করে সরকার, তবে সময় মতো পাওয়া যায়নি সেরামের ভ্যাকসিন। তেমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই সরকার গ্রহণ করবে, কেননা যদি আমি বেশি খুশি হতাম যদি চায়না থেকে, যেটা প্রথমে আমরা শুনেছিলাম এটাই, যে ওই টেকনোলজিটা এখানে ব্যবহার করে করা, ওইটা হলে যে এক্সপেকটেশনটা করেছিল কোম্পানিটি যে মাসে 24 কোটি বান্ধব সম্ভব ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চুক্তি হলেও কিছু কারিগরি বিষয়ে আলোচনা বাকি আছে, তাই কিছুটা সময় লাগবে। তবে বড় সংখ্যায় সিনোফার্ম ভ্যাকসিন পাওয়ার আশা তাদের। এবার আমরা দিনক্ষণ বলে দিতে পারবো না, আমরা আশা করতে পারি যে আগামী কয়েক মাসের মধ্যে এই বছরের মধ্যে এটি আলোর মুখ দেখবে এবং আমরা পেতে শুরু করবো। আমরা চাইবো যে আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তিটি যেন খুব দ্রুত গতিতে হয়, দ্রুত সময়ে হয় এবং আমরা অনেক বেশি সংখ্যক বেশি পরিমাণে ভ্যাকসিন যেন আমরা তাদের কাছ থেকে পেতে পারি। প্রতিদিন ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হচ্ছে 1.5 লাখের বেশি মানুষকে, তবে নিবন্ধন করে ভ্যাকসিনের অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 172 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে 7,248 জন। এই নিয়ে মোট মৃত্যু 24,719। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 17.67%। নমুনা পরীক্ষা হয়েছে 41,014টি। এই পর্যন্ত শনাক্ত 14,40,644 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 12,112 জন। মোট সুস্থ 13,27,028 জন। মৃত 172 জনের মধ্যে পুরুষ 94 জন, নারী 78। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 67 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 47, খুলনায় 16, সিলেটে 15, ময়মনসিংহে 10, রাজশাহীতে 8, বরিশালে 4 ও রংপুরে 4 জন মারা গেছেন।
দীর্ঘদিন পর কাল থেকে সারা দেশে খুলছে বিনোদন আর পর্যটন কেন্দ্র। পর্যটকদের নতুনভাবে বরণে তোড়জোড় চলছে পাহাড় থেকে সমুদ্র সৈকত সবখানে। হোটেল, মোটেল আর কটেজে বুকিংয়ের আশায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাপ্তাহিক ছুটির দিনের জন্য বুকিংয়ের চাহিদা বেশি। পর্যটন কেন্দ্র খুলবে বৃহস্পতিবার, তার আগেই যেন চিরচেনা রূপে সাগর পার। কয়েকদিন ধরেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজারে ভিড় জমিয়েছেন অনেকেই। দীর্ঘদিন পর প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরে উচ্ছ্বাস সবার মাঝেই, অনেকটা যেন হাফ ছেড়ে বাঁচা। যে লকডাউন খুলছে ভাবলাম যে গিয়ে চলে আসি, বিয়ের পর আর এখানে আসা হয়নি। ভালোই লাগতেছে, কালকে আসছি, আজকে ফার্স্ট করতে হলো। পর্যটক বরণে প্রস্তুত হোটেল মোটেলগুলো। শেষ মুহূর্তের ব্যস্ততায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও প্রত্যাশা মন্দাভাব কেটে ফিরে আসবে সুদিন। বিচ এতদিন বন্ধ থাকাতে আমাদের সাদার চেয়ারগুলো নষ্ট হয়েছে। ঠিকঠাক করে পর্যটকদের জন্য কালকের থেকে লাইনে বসাবো। প্রস্তুত পার্বত্য অঞ্চলও। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে হোটেল মোটেল পরিচ্ছন্নতার কাজ আগেই শেষ, এখন শুধু অতিথি বরণের অপেক্ষা। আমরা পর্যটক বরণ করার জন্য প্রতিটা রুম পরিষ্কার করে রাখছি এবং এখনো বুকিং আমরা পাই নাই। আগামীকাল আমরা দেখব পর্যটক কতটুকু আসে। সিলেটের অপরূপ সৌন্দর্য মোহিত করে দর্শনার্থীদের। নজর কাড়ে চা বাগান, জাফলং, বিছনাকান্দি সহ বেশ কিছু স্পট, সেখানেও প্রস্তুতির কমতি নেই। খুলবে শিশু পার্ক, চিড়িয়াখানা সহ সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো, সেখানেও ব্যাপক প্রস্তুতি চলছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানুল্লাহকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তার কাছ থেকে একটু জানতে চাইব। রিয়াজ, আমানুল্লাহকে কখন গ্রেফতার করা হয়েছে একটু বিস্তারিত জানতে চাইব আপনার কাছে। চুম্পা, এই আমানুল্লাহ যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছিল 37 জনের পক্ষে, সেই মামলার অন্যতম একজন আসামি, অর্থাৎ যে 5 জনকে আসামি করা হয়েছে, যে মালিক মেহজাবিন এবং তার স্বামী মাসুক রহমান সহ যে 5 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন চিফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালনা কর্মকর্তা আমানুল্লাহ। পুলিশ যেটি বলছে, আজকে ঠিক সন্ধ্যার সময় গুলশান 1 ও 2 এর মাঝামাঝি থেকে একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আর গতকাল সকালে এই মামলাটি দায়ের করা হয়েছিল। গ্রাহকদের পক্ষে প্রায় 1100 কোটি টাকা প্রতারণার অভিযোগ, অর্থাৎ গ্রাহকরা যেটি বলছেন যে এই বছরের 28 এপ্রিলের পর থেকে তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় 1100 কোটি টাকা নিয়েছিল এবং এর বিপরীতে কোনো ধরনের পণ্য সরবরাহ করেনি। সেই অভিযোগে আবু তাহের নামের একজন পুরান ঢাকার, তিনি 37 জনের পক্ষে, প্রতারিত গ্রাহকের পক্ষে মামলাটি দায়ের করেছিলেন গতকালকে। এবং মামলা দায়ের পরপরই এই মামলার যে প্রধান যে অভিযুক্ত অরেঞ্জের মালিক এবং তার স্ত্রী দুজনেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং আত্মসমর্পণ করার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি আজকে আদালত থেকে তাদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। টুম্পা, ধন্যবাদ আপনাকে। রিয়াজ রায়হান জানাচ্ছিলেন গুলশান থেকে। বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির করা জামিন আবেদনের শুনানি হয়নি। এর আগেই তাকে ফের 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। রিমান্ড শুনানির আগে জামিন শুনানি গ্রহণ করেননি আদালত, তাই আগামীকাল রিমান্ড ও জামিন শুনানিরও দিন নির্ধারণ করেছেন আদালত। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে গত 4 আগস্ট বনানীর বাসা থেকে আটক করে র্যাব। সেখান থেকে উদ্ধার দেখানো হয় বিভিন্ন মাদক। এই ঘটনায় করা মামলায় 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে পরিমণিকে কারাগারে পাঠানো হয়। বুধবার পরিমণির জামিন আবেদনের শুনানির দিন নির্ধারিত ছিল, কিন্তু সিআইডির করা ফের রিমান্ড আবেদনের শুনানি না হয় জামিন শুনানি গ্রহণ করেনি আদালত। যেহেতু আসামি আদালতে নাই, নিয়ম অনুযায়ী আসামির উপস্থিতিতেই রিমান্ড শুনানি করতে হয়। যেহেতু আসামি নাই, এই জন্য আগামীকালকে দিন ধার্য করা হয়েছে এই রিমান্ড শুনানি, আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি করার জন্য। আসামির আইনজীবী জানান, এই মামলায় জামিনের সুযোগ রয়েছে। বারবার রিমান্ড আবেদনের কারণে জামিন বঞ্চিত হচ্ছেন পরিমণি। আমরা জামিন শুনানি করতে পারি নাই রিমান্ড প্রেয়ারের কারণে। যে মামলা মাদকের তাকে দেওয়া হয়েছে, এটার প্রত্যেকটা ধারার শাস্তি সর্বোচ্চ 5 বছর। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে, এটা আমি মনে করি না। বৃহস্পতিবার রিমান্ড শুনানি ও জামিন শুনানি একসঙ্গে গ্রহণ করবেন আদালত। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে 3টি উচ্চ বিস্ফোরক মর্টার বম্ব ও 2টি RL এর গোলা উদ্ধার করেছে বিজিবি। বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফুল আলম জানান, স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতার ফলে এগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বম্ব ডিসপোজাল দলের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। পাহাড়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সহ এই ধরনের অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানের নতুন সরকার গঠনে তৎপরতা শুরু করেছে তালেবান। এর অংশ হিসেবে দেশটিতে ফিরছেন গোষ্ঠীটির শীর্ষ নেতৃবৃন্দ। আফগানিস্তানের নতুন সরকারের প্রক্রিয়ার দিকে তাকিয়ে পশ্চিমা বিশ্ব পরামর্শ সবার অংশগ্রহণের ভিত্তিতে করা হোক ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। দীর্ঘ 2 দশক পর আফগান ভূখণ্ডে ফিরছেন তালেবানের শীর্ষ নেতারা। কাতার থেকে ফিরলেন গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা মোল্লাহ আব্দুল গনি বারাদারও। কান্দাহার বিমানবন্দরে তিনি মঙ্গলবার পান বিরচিত সংবর্ধনা। গণমাধ্যমের ধারণা, তিনি হতে যাচ্ছেন ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট। এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। প্রতিশ্রুতি দেন উচ্চশিক্ষা, রাজনীতি এবং স্বাস্থ্য খাতে কাজ করার ব্যাপারে বাধা পাবেন না নারীরা। তালেবানের নতুন সরকার গঠনের তৎপরতার দিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। পুরো প্রক্রিয়া স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত নতুন প্রশাসনকে স্বীকৃতি দিতে রাজি নয় প্রতিবেশীরা। সবার অংশগ্রহণের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে পাকিস্তান। সে তালিকায় রয়েছে দেশটির সংখ্যালঘু গোষ্ঠীগুলোও। তারা তালেবানের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ফেরানো এবং অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা দেওয়ার তালিকায় সর্বসম্মুখে তুরস্ক। কারা হাল ধরবে বা কেমন প্রশাসন হতে যাচ্ছে পর্যবেক্ষণ করছি। তালেবানের দেয়া ইতিবাচক প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার বিষয়। আন্তর্জাতিক মহল থেকে বারবারই তাগিদ দেওয়া হচ্ছে, যেমন সরকারি হোক, সন্ত্রাসবাদ যেন জায়গা না পায় আফগানিস্তানে। অন্যান্য দেশের মতো তালেবানি সরকারকে স্বীকৃতি দেওয়ার তাড়াহুড়ো নেই রাশিয়ার। তবে সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে সরকার গঠনের ঘোষণা দিয়ে আলোচনার পরিবেশ তৈরি করেছে তালেবান। তাছাড়া নারী উন্নয়ন এবং আফগান শিক্ষা কার্যক্রম নিয়েও দলটির অবস্থান স্পষ্ট। তালেবানের সাথে আলোচনার আগে আফগানিস্তানের মানবিক সংকট, অভিবাসন সমস্যা দূর করার উপর গুরুত্ব আরোপ করতে বলবো। ইউরোপের সবচেয়ে বড় শর্ত আফগানিস্তানে যেন জঙ্গিবাদ না ফেরে, সেটির মূলোৎপাটন করতে হবে তালেবানকেই। গণমাধ্যম বলছে, নতুন সরকারের বিষয়ে তালেবান প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আব্দুল্লাহ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন ঘানি। মানবাধিকার তাগিদে তাকে আশ্রয় দিয়েছে সেই দেশের সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ইউর পররাষ্ট্রমন্ত্রী। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে দেশ ছেড়ে পালান তিনি। প্রথমে তাজিকিস্তানে আশ্রয়ের চেষ্টা করলেও তাকে ফিরিয়ে দেয় দেশটির সরকার। ওমান এবং কাতারেও তার আশ্রয়ের প্রার্থনার কথা উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম। আফগানিস্তানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক হবে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথাই জানান তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। তবে বোরখা না পরলেও চলবে। তালেবান মুখপাত্র বলেন, নারীদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। দাবি করেন এটা তালেবানের নয়, বরং ইসলামের বিধি। নারী শিক্ষা প্রসঙ্গে বলেন, তালেবানের অধীনে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবেন নারীরা। মেয়েদের জন্য হাজার হাজার স্কুল ও বিশ্ববিদ্যালয় চালু থাকবে। নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সম্পর্কে বলেন, ইসলামী আইন মেনে কাজের সুযোগ পাবেন তারা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন নারীরা। এ কথা দোহা সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বারবারই বলেছেন আমাদের নেতারা। অর্থাৎ এটাই আমাদের নীতি। শরিয়া ভিত্তিতে কাজের সুযোগও পাবেন তারা। আর হিজাব ইসলামী আইন আর বিশ্বাসের অংশ। নারীদের নিরাপত্তার জন্যই এটা।
তালেবান ক্ষমতা দখলের পর প্রথম বিক্ষোভ প্রদর্শন করলেন কয়েকজন আফগান নারী। মঙ্গলবার রাজধানী কাবুলের রাজপথে জড়ো হয়ে তালেবান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে গোষ্ঠীটির বিরুদ্ধে স্লোগান দেন তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় বেশ কয়েকজন তালেবান সদস্য, তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি সে সময়। সাম্প্রতিক তালেবান অগ্রযাত্রার শুরু থেকেই সবচেয়ে উদ্বেগে ছিল দেশটির নারীরা। তালেবান নীতিতে পরিবর্তনের আশ্বাস দিলেও কাটেনি আতঙ্ক। আগের আমলের শাসনের অভিজ্ঞতা থেকে গোষ্ঠীটির প্রতি আস্থা রাখতে পারছেন না নারীরা। মুনিয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। মামলায় সাইম সোভান আনভীরকে অব্যাহতি দিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সাথে মামলার বাদী মুনিয়ার বোন নুসরাত জাহানের নারাজি আবেদন খারিজ করে দেন। ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সাইম সোভান আনভীরকে একমাত্র আসামি করে মামলা করেন মুনিয়ার বোন। নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। এতে সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে যমুনা টিভি এবং চ্যানেল আইয়ের গাড়ি ও ক্যামেরা। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে একদল যুবকের অতর্কিত হামলা, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয় নেতাকর্মীদের। নরসিংদীর মনোহরদীতে করোনা রোগীদের জন্য হেল্প সেন্টার চালুর উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবক দল। কার্যক্রম উদ্বোধন করতে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হামলা হয়। অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা চালিয়েছে হামলা। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী প্রশাসনের সহায়তায় অনুষ্ঠানস্থলে হামলা চালায়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতি, নরসিংদী জেলার সভাপতি ভিপি নাসির সহ প্রায় ১৫-২০ জনকে তারা রক্তাক্তভাবে আহত করে। সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায় ও যমুনা টিভির ক্যামেরা পার্সন ইসমাইল মিয়াকে মারধর করে হামলাকারীরা। ভাঙচুর করা হয় ক্যামেরা। পরে উদ্ধার করে দুজনকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেও চালানো হয় আরেক দফা হামলা। ক্যামেরাটা ভাঙার পরে আমার শরীরে একটা বাড়ি দিল, তারপর এই পাটার মধ্যে, ডান পাটার মধ্যে 2টা লোহার পাইপ দিয়ে বাড়ি দিল। সাথে সাথে এখানে রক্ত জমাট হয়ে ফাইটা ব্লিডিং হয়েছে আর কি। হসপিটালে গেছি, যাওয়ার পরে ওইখানে গিয়ে যমুনা টিভির ক্যামেরাটা, মেমোরি কার্ডগুলো আমার পকেট থেকে নিয়ে গেছে, আর হচ্ছে কি আপনার ক্যামেরাটা ভাঙিয়ে ফেলছে আর আমার মারধর করছে। স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বারবার যোগাযোগ করা হলেও কথা বলেনি ছাত্রলীগের নেতারাও। জাহিদ হাসান, যমুনা নিউজ। এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে টাঙ্গাইল ৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নুসরাত জাহান মামলাটি তদন্তের জন্য কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়, গত 25 আগস্ট এমপি হাসান ইমাম খান দৈনিক জবাবদিহি প্রতিকার পত্রিকার কালিহাতী উপজেলার প্রতিনিধি রশিদ আহমদ আব্বাসীকে ফোন করে বাসায় যেতে বলেন। বাসায় যাওয়ার পর রশিদ আহমদ আব্বাসীকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়। সিরাজগঞ্জে কথা কাটাকাটির জেরে 2 মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 10 জন। ভাঙচুর ও আগুন দেওয়া হয় কয়েকটি বাড়িতে। স্থানীয়রা জানায়, মার্কেটে ডিনার সেট কেনার সময় দাম নিয়ে পৌর এলাকার ভাঙাবাড়ি ও দিয়ার ধান করা মহল্লার 2 যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয় 2 মহল্লার লোকজনের মাঝে। বুধবার দুপুরে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় গুরুতর আহত হন সাজ্জাদ হোসেন নামে এক যুবক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজ্জাদের নিহতের খবর ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ায় শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে সেতুসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। সন্ধ্যা 7টার দিকে বাঁধের 15 মিটার অংশ ধসে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। এর আগে গত 15 আগস্ট বাঁধের প্রায় 50 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানায়, ত্রুটিপূর্ণ ডিজাইন আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই বাঁধটিতে বারবার ধস দেখা দিচ্ছে।
দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেক পিছিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। করোনা মহামারীর মধ্যে বাণিজ্য কিছুটা বাড়লেও রাজনৈতিক পট পরিবর্তনে তৈরি হয়েছে স্থবিরতা। নতুন ব্যবস্থাপনায় বাণিজ্য নীতি কৌশল কেমন হবে তার উপর নির্ভর করছে সবকিছুই। তবে বিশ্লেষকরা বলছেন নতুন নেতৃত্বে তৈরি হতে পারে সম্ভাবনা। আঞ্চলিক বাণিজ্যে নিজেদের অবস্থান শক্ত করতে চায় ব্যবসায়ীরা। আফগানিস্তানে রপ্তানি কিংবা দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানি কোনোটাই উল্লেখযোগ্য নয়। তবে যুদ্ধবিধ্বস্ত কাবুলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে শুরু হয়েছিল ইতিবাচক ধারা। করোনা মহামারীতেও আফগানিস্তানের সাথে বাড়তে থাকে রপ্তানি বাণিজ্য। গেল অর্থ বছরে দেশটিতে রপ্তানি হয় $86 লাখ পণ্য, যা আগের বছরের চেয়ে 50 ভাগ বেশি। রপ্তানি করা পণ্যের মধ্যে ওষুধের চাহিদাই সবচেয়ে বেশি। এখান থেকেই আসে $76 লাখ বেশি। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে দ্বিপাক্ষিক বাণিজ্যে তৈরি হতে পারে সংকট। একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণভাবেই এটা বলা যায় যে আমাদের যে আমদানি রপ্তানি যে কার্যক্রম এটাও ব্যাহত হবে। বাংলাদেশের সামগ্রিক আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা যৎসামান্য হলেও যারা আমদানি করছেন আর যারা রপ্তানি করছেন তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। বন্ধ হওয়ার সুযোগ নাই, নতুন কোম্পানি বসে তাদের তো ওষুধ লাগবে, সস্তা কোয়ালিটি ওষুধ বলতে বাংলাদেশ বোঝায়। অতএব আমার মনে হয় না যে তারা ইগনোর করবে, তারা বরং আর তার মানে যদি গোড়াও হয় তো আমরা বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, এটাও একটা সিম্প্যাথি তাদের মধ্যে থাকবে। শুধু ঔষধই নয়, দেশটিতে রপ্তানি হয় প্রক্রিয়াজাত খাবার, ফলের জুস ও পোশাক সহ 30টির মতো পণ্য। বিশ্লেষকরা বলছেন রপ্তানি বাণিজ্যে এখন সংকট হলেও দীর্ঘমেয়াদে উন্মুক্ত হতে পারে সম্ভাবনার দ্বার। তবে তালেবানদের ব্যবসায়ী নীতির উপর নির্ভর করছে সবকিছু। আমাদের সাময়িক একটি ক্ষতি হবে, কিন্তু সেটা শুধু আমাদের না, প্রত্যেকের যারা ব্যবসা করে। কিন্তু এগুলো আবার ঠিক হবে আশা করি। রাষ্ট্রের সম্পর্কের চেয়ে মানুষের সম্পর্ক বেশি, সুতরাং আমি মনে করি যে এটা থেমে যাবে না। তবে কি অর্থনৈতিক নীতি ওই দেশ তালেবান সরকার নিবে তার উপর নির্ভর করবে বাণিজ্য আরও বাড়বে কিনা। অবস্থা যখন একটু শান্ত হবে তখন আফগান সরকারকে নির্ধারণ করতে হবে যে তারা বাংলাদেশের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বাণিজ্য আছে এটা অব্যাহত রাখতে চান কিনা। সেটা যদি অব্যাহত রাখতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকেও আবার পুনর্স্থাপিত করতে হবে। তো এটা তাদের একটা সিদ্ধান্তের ব্যাপার। রপ্তানির পাশাপাশি আফগানিস্তান থেকে আমদানিও করে বাংলাদেশ। বিদায়ী বছরে $2 কোটি পণ্য আমদানি হয়, যা আগের বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু 15 আগস্টের শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। বক্তারা দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও ভালোবাসার বিষয়গুলো তুলে ধরেন। সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। আসামির জবানবন্দিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক দুলাল চন্দ্র সূত্রধরের নাম থাকার পরও অভিযোগপত্র থেকে নাম বাদ দেয় দুদকের তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল সহ তাকে তলবের আদেশ দেন। আগামী 24 আগস্ট তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্পের 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ সেতাফুল ইসলামকে গ্রেফতার করে দুদক। জবানবন্দিতে তিনি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের নাম উল্লেখ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই নামগুলো আসছে, তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করা হয় নাই। কী কারণে করা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো ইনগ্রিডিয়েন্টস আছে কিনা, সেই কারণে ওই তদন্তকারী কর্মকর্তাকে হাইকোর্ট তলব করেছে আগামী 24 আগস্ট। 1 অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। মালে শহরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হবে জামাল ভুঁইয়াদের। তবে 5 দিনে টানা 3 ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সে কারণেই এখন থেকে তা নিয়ে কাজ করতে টিম ম্যানেজমেন্টকে পরামর্শ নকিব আলফাজদের।
অবশেষে 5 দল নিয়েই এবারের সাফের সূচি প্রকাশ করল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ। আগেই নিশ্চিত ছিল এবারের আসরে খেলছে না ভুটান ও পাকিস্তান, তাই রেজিস্ট্রেশনের শেষ দিনেও থেকে গেল সেই 5 দলই। সে কারণে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সূচি তৈরি সাফের। ফাইনালের আগে ম্যাচ ডে থাকছে 1, 3, 6, 8 ও 11 অক্টোবর, আর বাংলাদেশের খেলা হবে 8 অক্টোবর বাদে বাকি 4 দিনই। রাউন্ড রবিন লিগে 2-এর বেশি দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনায় আসবে হেড টু হেড, এরপর গোল ব্যবধান। প্রস্তুতিতে দীর্ঘ সময় পাওয়ায় এবার দলের কাছে ভালো কিছু প্রত্যাশা সাবেকদের। আমরা 2006-এ ফাইনাল খেলেছিলাম লাস্ট, এরপরে আর আমরা সাফে তেমন সাফল্য পাচ্ছি না, ফাইনালে উঠতে পারছি না, সেমিফাইনালেও যেতে পারছি না। সো আমাদের সবার প্রত্যাশা এই সাফটা নিয়েই। ভারতের ম্যাচের আগে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে ম্যাচ, এটা আমাদের প্লাস পয়েন্ট, ওখানে আমাদের জেতার সম্ভাবনাই বেশি। আসরের শুরুটা শ্রীলঙ্কাকে দিয়ে সাবেকদের কাছে যা কিনা ইতিবাচক বলেই মনে হয়েছে। তবে প্রথম 5 দিনে 3টি ম্যাচ খেলতে হবে জামাল ভুঁইয়াদের। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আলফাজ নকিবদের। বি লিগেই আমরা অলরেডি সপ্তাহে 2-3টা ম্যাচ অনেক সময় খেলেছি। এটা আসলে এই লিগের যদি আপনি ধরেন তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য লাভ হয়েছে। এই টুর্নামেন্টটা আমাদের এই লিগের পদ্ধতিটা কাজে লাগতে পারে আমার মনে হয়। এটা টাফ, যে কোনো দেশের জন্য এটা টাফ। মিনিমাম 3 দিন গ্যাপে একটা খেলা দেওয়া উচিত। টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কার পর ভারত মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর 4 দিন বিরতি দিয়ে 11 অক্টোবর নেপালের বিপক্ষে মাঠে নামবে জেমিডের শিষ্যরা। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। তবে মনে করিতে চাই আপনারা সবাই ঘরে বাইরে সব জায়গায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।